হ্যালো এভরিওয়ান, আজকে লাইট চ্যাপ্টার পড়াবো। গতকাল আগের ভিডিওতে আমরা ওয়েব চ্যাপ্টার শুরু করেছিলাম, তো ওয়েব চ্যাপ্টারের মধ্যে কিন্তু লাইট চ্যাপ্টার আছে। তো লাইট চ্যাপ্টার আজকে শুরু করব আমরা। লাইট চ্যাপ্টার সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশান, কিছু ইন্ট্রো এবং এর যে প্রথম যে বৈশিষ্ট্য রিফ্লেকশান অর্থাৎ প্রতিফলন, এর ডিটেলসটা আজকে আমরা কমপ্লিট করব। তো অনেক কোশ্চেন রয়েছে, আমরা কোনো বস্তুকে দেখতে পাই কিভাবে, কেন দেখতে পাই, রিফ্লেকশানের কারণে দেখতে পাই, সেই জিনিসগুলো আমরা বুঝবো। অথবা অনেক মিরর রয়েছে, অবতল দর্পণ রয়েছে, উত্তল দর্পণ রয়েছে, গলীয় সমতল দর্পণ রয়েছে, তাদের ব্যবহার, ডাক্তাররা ডেন্টিস্টরা কোন দর্পণ ব্যবহার করে, তারপরে হচ্ছে গিয়ে সৌর কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়, স্ট্রিট লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, সব ডিটেলস আমরা জানবো। এবং কোন দর্পণে বড় ইমেজ তৈরি হয়, ছোট ইমেজ তৈরি হয়, সব কিছু কিন্তু আমরা আজকে জানবো। তো শুরু করা যাক লাইট চ্যাপ্টার আজকে। প্রথমে তো আমরা দেখেছিলাম লাইটও কিন্তু একটা ওয়েভ। তো 7খানা ওয়েভ আমরা আগের ভিডিওতে করেছিলাম। 7খানা ওয়েভের মধ্যে লাইট যে ওয়েভটা ছিল, লাইট ওয়েভ ছিল মধ্যিখানে একদম। কারণ হচ্ছে গিয়ে আমরা আগের দিন যে করেছিলাম, আগের দিন কী করেছিলাম, গামা রেজ, গামার পরে এক্স রে, তারপরে ইউভি রে, তারপরে পড়েছিলাম লাইট, তারপরে করেছিলাম আমরা ইনফ্রারেড, তারপরে আমরা পড়েছিলাম মাইক্রো, লাস্টে পড়েছিলাম রেডিও। তো আমরা গত ভিডিওতে আমরা গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রেজ, মাইক্রোওয়েভস, রেডিও, প্রত্যেকটা ওয়েভ সম্বন্ধে আমরা জেনেছি এবং প্রত্যেকটা কিন্তু ওয়েভের আমরা কিন্তু কাজ জেনেছি। র্যাডারে কি ওয়েভ ইউজ করা হয়, রেডিওতে কী ওয়েভ ইউজ করা হয়, তারপরে হচ্ছে গিয়ে অতিবেগুনি রশ্মি কোথায় ইউজ করা হয়, কেন ক্যান্সার হয়, তারপরে ফর্সাদের স্কিন ক্যান্সার কেন হয়, যারা কালো তাদের কেন হয় না। তো পুরো ডিটেলসটা আমি আগের ভিডিওতে করেছি। যারা এখনও দেখোনি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওর কিন্তু অনেকটা লিঙ্ক রয়েছে, কারণ লাইট এই চ্যাপ্টারের মধ্যেই পড়ছে, ওয়েভের মধ্যেই পড়ছে। তো লাইট আমরা শুরু করি। তাহলে লাইটও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা মাথায় রাখতে হবে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কিন্তু লাইট চ্যাপ্টারটা পড়ছে, লাইটটা পড়ছে। তো প্রথমেই লাইট সম্বন্ধে আমরা জানব। এবং যারা আগের ভিডিও এখনও দেখোনি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে। আগের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো প্রথমে কিছু ইন্ট্রোডাকশান দেবো লাইট সম্বন্ধে। লাইট কি? লাইট কিন্তু লাইটের একটা নিজস্ব এনার্জি রয়েছে, শক্তি রয়েছে। লাইটের কিন্তু একটা নিজস্ব কী রয়েছে, লাইটের কিন্তু নিজস্ব একটা শক্তি রয়েছে। তো এই শক্তিকে কাজে লাগিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে কী করা হয়, ফোন চার্জ করা হয়, চার্জিং করা হয়, এটা মাথায় রাখতে হবে। এছাড়াও লাইটের আরও কিছু গুণ আছে। লাইট তরঙ্গ তো বটেই, সঙ্গে সঙ্গে লাইট কিন্তু একটা কণা, ঠিক আছে। তো তরঙ্গ এবং কণা দুরকম কিন্তু এর স্বভাব, দুরকম বৈশিষ্ট্য রয়েছে বলে লাইটকে কিন্তু ডুয়েল নেচারও বলা হয়। এই দুটো রয়েছে বলে একসঙ্গে এটাকে কি বলা হয়, ডুয়েল নেচার। এবার আমরা প্রথমেই দেখেছি যে তরঙ্গের মধ্যে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা তো রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কিন্তু লাইট চ্যাপ্টার পড়ে। তো লাইট অবশ্যই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সঙ্গে সঙ্গে এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ আমি আগেই বলে দিয়েছিলাম, তো আরেকবার বলছি যে তরঙ্গ সাপের মতন করে এরকমভাবে যাতায়াত করে, সেটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এরপরে লাইটের গতি বেগ বা ভি এর মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কোথায়, শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমাকে বুঝতে হবে যে লাইট কিসের মধ্যে দিয়ে যেতে পারে। লাইট কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে,
লাইট কিন্তু গ্যাসের মধ্যে যেতে পারে, লাইট তরলের মধ্যে যেতে পারে, লাইট কঠিনের মধ্যে যেতে পারে, কিন্তু খুব কম যেতে পারে কঠিনের মধ্যে, সবথেকে বেশি যেতে পারে শূন্য মাধ্যমে, তারপরে গ্যাস মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপরে কঠিন মাধ্যমে। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় কোশ্চেন আসে তরল অর্থাৎ সমুদ্রে সূর্যের আলো কতটা গভীর পর্যন্ত যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। 200 মিটার পর্যন্ত যেতে পারে, 200 মিটার পর্যন্ত কিন্তু যেতে পারে। তাহলে এইটুকুনি প্রথম সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটুকুনি স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমরা এর যে প্রধান যে ধর্ম রিফ্লেকশন, এর অনেক ধর্ম রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেরকম রয়েছে প্রতিফলন। এই প্রতিফলনের মধ্যে আমরা মিরর পড়ব। প্রতিসরণ রয়েছে, যার মধ্যে আমরা লেন্স পড়ব। তারপরে বিচ্ছুরণ রয়েছে, বিক্ষেপণ রয়েছে, ব্যতিকরণ আছে, ধ্রুবণ আছে। তো প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা কী করব, এক একটা করে ভিডিও তৈরি করব, বা এক একটা করে ভিডিওতে কিন্তু এগুলোকে আলোচনা করব। তো আজকে আমরা প্রতিফলন অর্থাৎ প্রতিফলনের সঙ্গে সঙ্গে মিররটাকে কিন্তু পড়ব। তারপরে আমরা প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ করে এরকমভাবে আমরা শেষ করে দেবো। আচ্ছা, তো প্রতিফলন জিনিসটা কি সেটা আমরা ভালো করে জানবো, এবং প্রতিফলনের পরে মিরর এর মধ্যে কেন আসছে, মিরর বিষয়টা কেন আসছে, মিররটা আমরা পড়বো, এবং কত ধরনের মিরর আছে, মিরর কী দিয়ে তৈরি হয়, সমস্ত কিছু, এবং কোন মিরর কোথায় ব্যবহার করা হয়, সমস্ত কিছু কিন্তু জানবো। তো প্রথমে এইটুকুনের স্ক্রিনশটটা প্রত্যেকে তুলে নাও, তারপরে হচ্ছে গিয়ে আমি প্রতিফলনে আসছি। আমরা রিফ্লেকশন সম্বন্ধে জানবো। রিফ্লেকশনটা কি? রিফ্লেকশনের বাংলা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন কাকে বলে, প্রতিফলন বলতে কী বোঝায় সেটাকে আমাকে জানতে হবে। তো প্রতিফলন হচ্ছে গিয়ে কোনো একটা বস্তু, কোনো একটা মাধ্যম থেকে কোনো একটা প্রতিফলককে যখন ধাক্কা খেয়ে যখন আবার সেম দিকে সেম ডাইরেকশনে ফিরে আসে, অর্থাৎ ভেদ করে যেতে পারে না, টাচ করে আবার ফিরে আসে সেম মাধ্যমে, তো ওই ঘটনাটাকে বলে প্রতিফলন। আমি এখানে লিখে দিতে পারি যে টাচ করে সেম একই মাধ্যমে ফিরে আসা, একই মাধ্যমে ফিরে আসা। তো এই ঘটনাটাকে কি বলে, রিফ্লেকশন বলে। মেনলি প্রথম দিকে কি হয়, একটা ছেলে এবং একটা মেয়ে যখন একটা রিলেশান শুরু করে প্রথমে কিন্তু 19 দশকে বা 2000 সালের দিকে রিফ্লেকশানই কিন্তু হতো। একটা ছেলে যখন একটা মেয়েকে গিয়ে যখন প্রপোজ করতো, তারা কিন্তু প্রথমে প্রত্যাখ্যান করতো, রিয়াক্ট করে দিত। তো এটাকে কিন্তু কি বলছে, রিফ্লেকশান করছে। কিন্তু যখন অ্যাকসেপ্ট করে না, সেটা হচ্ছে প্রতিসরণ। সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। প্রতিসরণটা বোঝাবো, একটা ছেলে এবং একটা মেয়ে যখন রিলেশান করে তারপরে কি হতে পারে বৃত্তান্ত, সমস্ত কিছু কিন্তু প্রতিসরণের মধ্যে পড়বে, কারণ তখন অ্যাকসেপ্ট করে নেয়। একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে চলে আসে, এই ঘটনাকে বলে প্রতিসরণ। আর একটা মাধ্যম থেকে কী হবে, যখন আলোক রশ্মি আসছে এবং সেই মাধ্যমে ফিরে যাচ্ছে, তো এইটাকে বলে কিন্তু প্রতিসরণ। তো রিফ্লেক্ট করছে। তো আগেকার দিনে কিন্তু মেয়েরা প্রথমে রিফ্লেক্টই করতো। তো এই বিষয়টা কিন্তু প্রতিফলনের মধ্যে পড়ছে, এই বিষয়টা প্রতিসরণের মধ্যে পড়ছে। এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা পরের ভিডিওতে করব, অবশ্যই এটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, তো এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা মাথায় রাখতে হবে। কোনো বস্তুকে আমরা যে দেখছি, কোনো বস্তুকে দেখা, কোনো বস্তুকে আমরা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই রিফ্লেকশনের কারণেই কিন্তু দেখতে পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এবার এমন একটা জায়গা বা এমন একটা সিচুয়েশান যেখানে আমরা কিন্তু কোনো বস্তুকে দেখতে পাই না, অন্ধকার ঘরের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই না, কারণ মেনলি কালো জিনিস কী করে, কালো জিনিস অ্যাবজর্ব করে নেয়, এর জন্য কালো জিনিসে কিন্তু রিফ্লেক্ট হয় না। তো এটা মাথায় রাখতে হবে, কালো জিনিসে কিন্তু রিফ্লেক্ট হয় না, এটা মাথায় রাখতে হবে। এইটা আমরা বিচ্ছুরণে গিয়ে পড়বো। এছাড়াও আরেকটা এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, ব্ল্যাক হোল রয়েছে। এই ব্ল্যাক হোলে কিন্তু রিফ্লেকশান হয় না, এটা মাথায় রাখতে হবে। ব্ল্যাক হোলে রিফ্লেকশান হয় না। ব্ল্যাক হোল মানে বোঝা গেছে, হোল মানে কিন্তু গর্ত, ব্ল্যাক মানে কিন্তু কালো, মানে কোনো একটা জায়গায় সব জায়গাটা দৃশ্যমান, কিন্তু মধ্যিখানে কোনো একটা জায়গাটা কিছুই দেখা যাচ্ছে না,
এই জায়গাটাকে কি বলা হবে, ব্ল্যাক হোল বলা হবে। তো এই যে গর্তটা রয়েছে, এই গর্তটা কিন্তু ব্ল্যাক, কালো। এই জায়গাটায় কোনো যেই বস্তুই থাকুক না কেন সেই বস্তুকে আমরা দেখতে পারবো না, কারণ এই জায়গাতে রিফ্লেকশানই হবে না, প্রতিফলনই হবে না। তো কীভাবে দেখবো এই জায়গাটায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এরপরে তাহলে কোনো বস্তুকে আমরা যখন দেখি, এবং কোনো বস্তুকে আমরা যখন দেখি সেটা কিসের কারণে দেখি, কোনো বস্তুকে দেখি এটা কিন্তু রিফ্লেকশন বা প্রতিফলনের জন্য কিন্তু দেখি, এটা মাথায় রাখতে হবে। এবার একটা এক্সাম্পল আমি যদি বলি, ড্র করি, আমরা ক্রিকেট প্রত্যেকেই খেলেছি, ছেলে মেয়ে উভয় প্রত্যেকেই। তো ক্রিকেট খেলায় কি হয়, এদিক থেকে 3টে উইকেট থাকে, এদিকে একটা ব্যাটসম্যান ব্যাট করে, এদিক থেকে একটা বলার বল করে। তো বলার বল করলো, বলার বল এদিকে আসলো, বলটা পড়ে এরকমভাবে কিন্তু এরকমভাবে যায়। তো এই যে ঘটনা, এই ঘটনাটাকেও কিন্তু কী বলছে, রিফ্লেকশান বলছে। তো আরও এক্সাম্পল, আমরা ছোটোবেলায় কী করেছি, যখন কোনো দেওয়ালে বল ছুঁড়ে মারতাম, বলটা আবার আমার কাছে চলে আসতো, সেটাও কিন্তু রিফ্লেকশানের ঘটনা। শুধু তাই নয়, সাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইকো, কোনো একটা শব্দ করছি, সেই শব্দটা আমরা আবার পরে প্রতিধ্বনি স্বরূপ শুনতে পাচ্ছি, এটাও কিন্তু একটা রিফ্লেকশানের ঘটনা। শুধু তাই নয়, সোনার এটা সাউন্ডের একটা বৈশিষ্ট্য, এই সোনারও কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু কাজ করছে। তো এই জিনিসটা জানতে হবে। এরপরে আমরা চলে আসছি ডাইরেক্ট মিররে চলে আসছি। মিররে কি করা হয়, অর্থাৎ আমরা যখন আলোক রশ্মি একটা মিররে প্রবেশ করে, তখন কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে আবার কিন্তু ফিরে চলে আসে। এবার ফিরে চলে আসবে কখন, যখন তার অপোজিট সাইডে কী থাকবে, পেইন্ট থাকবে। তো মনে রাখতে হবে, এই মিরর প্রধানত কী হয়, আগে জানতে হবে যে মিরর কী দিয়ে তৈরি হয়, এটা জানতে হবে। মিরর তৈরি হয় গ্লুকোজ দিয়ে, প্রধানত মেন সোর্স কিন্তু গ্লুকোজ থাকে, এছাড়াও অনেক কিছু থাকে, মেন গ্লুকোজ থাকে। এবং মিররের পেছনে যে আস্তরণটা থাকে, সেই আস্তরণটা কিন্তু AgBrn থাকে, এটা মাথায় রাখতে হবে। সিলভার ব্রোমাইড, কি সিলভার ব্রোমাইড দিয়ে কিন্তু পেন্ট করতে হয়। এবার আমরা মিরর সম্বন্ধে, মিররের বৈশিষ্ট্য, কোথায় কোথায় কাজ করা হয়, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো। তো এইটুকুনি স্ক্রিনশট তুলে নিতে পারো, এইটুকুনি স্ক্রিনশট তুলে নাও আগে, এটুকুনি স্ক্রিনশট তুলে নাও, তারপরে আমরা মিরর সম্বন্ধে বলছি পুরোটা, এটুকুনি স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, আমরা এর আগে দেখেছিলাম যে মিরর কী দিয়ে তৈরি হয়, গ্লুকোজ দিয়ে তৈরি হয়, আর কী দিয়ে তৈরি হয়, সিলভার ব্রোমাইড কী থাকে, আস্তরণ থাকে পেছনে, পেন্ট করতে হয়। তো এবার আমরা মিরর সম্বন্ধে জানবো। মিরর ক রকমের হয়, মিরর প্রধানত 2 রকমের হয়, সমতল দর্পণ হয়, গলীয় দর্পণ হয়, প্লেন মিরর। এবং এই গলীয় দর্পণের 2টো ভাগ আছে, একটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। মেনলি পরীক্ষায় অবতল দর্পণ এবং উত্তল দর্পণ থেকেই কিন্তু বেশি আসে। তো আমরা সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ 3টে সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে সমতল দর্পণ আমি শুরু করছি। সমতল দর্পণটা কি, তো প্রথমে আমি একটা কী নিলাম, সমতল দর্পণ নিলাম, আমরা নিচে কী করে দিলাম, পেন্ট করে দিলাম, কী দিয়ে, সিলভার ব্রোমাইড দিয়ে পেন্ট করে দিলাম। এবার কোনো একটা আলোক রশ্মি আসছে এবং কী হচ্ছে, রিফ্লেক্ট করে দিচ্ছে, প্রতিফলন হয়ে যাচ্ছে। তো এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এবার আমাদের একটা অভিলম্ব টানতে হবে, এটা কাল্পনিক, এটা নর্মাল, একটা অভিলম্ব টানলাম। এবার এই অভিলম্বটা কেন টানবো, এই অভিলম্ব টানার পেছনে কারণটা কি, এই অভিলম্বটা কী করছে, একদিকে প্রতিসরণটাকে বোঝাচ্ছে এই দিকটাকে, এবং বাদিকটাকে কী করছে, আপতিত রশ্মি অর্থাৎ আপতন ব্যাপারটা বোঝাচ্ছে। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এই যে প্রতিফলক রয়েছে, সমতল দর্পণ রয়েছে, এই দর্পণে কী হচ্ছে, বাধা হচ্ছে। আর এটা কি, অবিলম্ব বা নর্মাল, এখানে লিখে দিচ্ছি অবিলম্ব। তাহলে এটা হচ্ছে গিয়ে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেকশন রে। এবার এখান থেকে চলে আসছে 2টো সূত্র, প্রতিফলনের সূত্র, রুল। প্রতিফলনের প্রথম রুলটা কি, প্রতিফলনের প্রথম রুল হচ্ছে গিয়ে যে আপতিত রশ্মি এবং এই যে প্রতিফলিত রশ্মি কী হবে, আর এই যে অভিলম্ব একই সমতলে রয়েছে, এটা গেল প্রথম সূত্র। তাহলে কি সূত্র, প্রথম 1 নম্বর সূত্র কী হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি
আর অবিলম্ব কী হবে, একই সমতলে থাকবে। 2 নম্বরে কি মাথায় রাখতে হবে, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কী হয়, সমান হয়। এবার আপাতন কোণ কোনটা, এটাকে বলে আপাতন কোণ আই দ্বারা চিহ্নিতকরণ করা হয়, এবং এইটাকে বলে প্রতিফলন কোণ, এটাকে আর দ্বারা চিহ্নিতকরণ করা হয়। তাহলে এখান থেকেই পেলাম কোণ আই সমান সমান কোণ আর, এটা আমরা জানি, এটা মাথায় রাখতে হবে, কোণ আই সমান সমান কোণ আর। এই গেল সমতল দর্পণ। এবার এই সমতল দর্পণে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সূত্র। এর পরের বৈশিষ্ট্য, কোনো একটা সমতল দর্পণে কোনো একটা বস্তু যদি ভি বেগে আসে, কোনো একটা বস্তুর বেগ যদি ভি হয়, ভি বেগে যদি আসে, তাহলে তার প্রতিবিম্ব অর্থাৎ প্রতিবিম্ব 2v বেগে কিন্তু পরিবর্তন হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কোনো একটা বস্তুর বেগ যদি ভি বেগে কোনো একটা সমতল দর্পণে আসে, তাহলে এই একটা সমতল দর্পণ আমি দেখাচ্ছি, এই যে একটা সমতল দর্পণ রয়েছে, এই সমতল দর্পণে আমি যদি ভি বেগে কোনো একটা বস্তুকে যদি আমি নিয়ে আসি, তাহলে এর যে ইমেজটা তৈরি হবে, এই ইমেজটা কিন্তু 2v বেগে হবে। অর্থাৎ যদি আমি এটাকে 10 কিমি/আওয়ারে যদি নিয়ে আসি, তাহলে এর যে ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু 20 km/আওয়ারে কিন্তু ইমেজটা তৈরি হবে। অর্থাৎ প্রচুর স্পিড কিন্তু বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। স্পিড কী হবে, বেড়ে যাবে। অনেক জায়গায় যেমন জিম যেখানে করে, সেই জায়গার চারপাশে কী করে দেয়, সমতল দর্পণ লাগিয়ে দেয়। অথবা যেখানে ড্যান্স প্র্যাকটিস করে, কী করে, সেখানে খুব স্লোলি কিন্তু ড্যান্স করে নর্মালি, কিন্তু কী হয় ওখানে কিন্তু ওই সমতল দর্পণের জন্য গতিবেগ বেড়ে যায়, তো মনে হয় কি খুব ভালো ড্যান্স করছি, এটা কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। এছাড়াও যদি দর্পণকে থিটা কোণে যদি রাখা হয়, থিটা কোণে যদি দর্পণকে রাখা হয়, তাহলে কিন্তু তার ইমেজ বা প্রতিবিম্ব 2θ কোণে দেখাবে, 2θ। যেমন এক্সাম্পল দিই, এই যে দর্পণটা রয়েছে, এই দর্পণে আমি এটাকে রেখেছি, কিন্তু মনে করছি 5 ডিগ্রি কোণে, 10 ডিগ্রি কোণে রেখেছি, কিন্তু এর যে ইমেজটা তৈরি হবে, তোমরা যেটা দেখছো সেটা কিন্তু, আমি যদি 10 ডিগ্রি কোণে এটাকে রাখি, তাহলে কিন্তু তোমরা দেখছো 20 ডিগ্রি কোণে দেখছো। এর জন্য আমরা কিন্তু সমতল দর্পণে অনেক জিনিসকে একটু হেলানো দেখি, এই কারণের জন্য, এটা মাথায় রাখতে হবে। আর কি, আর একটা বৈশিষ্ট্য বলে দিই, ইমেজ সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অঙ্ক আসে। ইমেজ সংখ্যা, একটা কোণ বলে দিয়েছে, একটা কোণে রেখেছে, তাহলে কতগুলো ইমেজ তৈরি হতে পারে। আমরা সেলুনে যখন যেতাম, সেলুনে গিয়ে যখন আমরা চুল দাড়ি কাটতাম, তখন আমরা দেখেছি পেছনে আমাদের অনেক ছবি তৈরি হয়ে গেছে, কিন্তু কটা তৈরি হবে, তো তার সূত্র কি, 360/θ। হ্যাঁ, যদি এটা কি হয়, অড সংখ্যা হয়, অড বলতে কি 3, 5, 7, 9, তাহলে কিন্তু এই সূত্রটা ঠিক আছে। কিন্তু যদি ইভেন চলে আসে, অর্থাৎ ইভেন বলতে গিয়ে 2, 4, 6, 8, তখন কী করতে হবে, জাস্ট 1 বিয়োগ করে দিতে হবে। কী করতে হবে, সূত্র সেম থাকছে, 360/θ থাকছে, জাস্ট মাইনাস কী করতে হবে, 1 করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই গেল সমতল দর্পণের কিন্তু কি একটা বৈশিষ্ট্য, সমতল দর্পণ সম্বন্ধে বললাম। এবার আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ সম্বন্ধে কিন্তু বলবো ধীরে ধীরে। আচ্ছা, তো এইটুকুনি স্ক্রিনশট তুলে নিতে চাইলে, আচ্ছা এরপরে আমি একবারে বুঝিয়ে দিই, অবতল দর্পণটা বুঝিয়ে দিই, তারপরে আমি স্ক্রিনশট তুলে নিই। আচ্ছা, অবতল দর্পণ, আচ্ছা অবতল দর্পণটা আসছে কোথা থেকে, অবতল দর্পণটা আসছে কিন্তু গোলীয় দর্পণ থেকে, অর্থাৎ গোলীয় দর্পণ অর্থাৎ গোলকের কোনো একটা অংশ। অবতল দর্পণ কেমন হয় মেনলি, আমরা জানি, সবসময় মনে রাখতে হবে, ভারতবর্ষে বাঁ দিক থেকে কিন্তু সব কিছু হয়, বাঁ দিক দিয়ে রাস্তায় আমরা যখন যাতায়াত করি, বাঁ দিক দিয়ে কিন্তু যাতায়াত করি। তো এই দর্পণের সবসময় মাথায় রাখতে হবে, বাঁ দিক দিয়ে কিন্তু বস্তুটাকে দিতে হবে, আর ডান দিকে কী করতে হবে, পেন্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো পেন্ট আমরা কিসে করি, AGBR, এটা মাথায় রাখতে হবে। তো বাঁ দিকে আমরা কী করবো, কোনো একটা বস্তু বা কোনো একটা রশ্মি, আলো আসছে এরমভাবে, অবতল দর্পণে কী হয়,
যখন আলোক রশ্মিগুচ্ছ একটা এতে দর্পণে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু একটা বিন্দুতে এসে মেশে একদম কাছে, যেটাকে বলা হয় ফোকাস, যেটাকে বলা হয় ফোকাস। এবার কিছু খুঁটিনাটি বেসিক ধারণা দিই। অবতল দর্পণ আসছে গোলীয় দর্পণ থেকে। এবার গোলীয় দর্পণ বলতে এটা একটা গোল, আমরা কী করছি কল্পনা করছি। তো একটা গোলীয় দর্পণে কী থাকবে, মধ্যে কেন্দ্র থাকবে যেটাকে সি, সেন্টার অফ কার্ভেচার বলা হয়, বক্রতা কেন্দ্র বলা হয়। এবার এটা সি, এটা ফোকাস। এবার সি থেকে এইটাকে বলা হয় পোল বা মেরু, পোল বা মেরু। তো সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, আর ফোকাস থেকে পি অর্থাৎ পোল পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে সিপিটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ, আর পিএফ বা এফপিটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব। সবসময় মাথায় রাখতে হবে ফোকাস দূরত্ব কি হয়, এখানে পিএফটাই বলি, পিএফটা কি হয় সবসময় রাখতে হবে হাফ হয় কার, বক্রতা ব্যাসার্ধের। এর প্রমাণটাও আমরা কিন্তু পরে করব, এটুকুনি এখন মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই গেল অবতল দর্পণের আমি স্কেচটা করেছি। এবার একটা এখান থেকে বৈশিষ্ট্য কী আসছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাকে লিখতে হবে এখানে। তো আমি দেখতে পাচ্ছি অবতল দর্পণে কী হচ্ছে, আলোক রশ্মি যখন অবতল দর্পণে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে তখন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ একটা বিন্দুতে যদি এসে মিলিত হয় তখন সেই ঘটনাটাকে আমরা কি বলি, অভিসারী বলি, কনভার্জিং বলি। তাহলে এটা কিন্তু একটা কি অভিসারী, অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছকে একবারে কি হচ্ছে একটা বিন্দুতে এসে মেলাচ্ছে। তো একটা বিন্দুতে এসে যদি মেলায় তাহলে সমস্ত আলো একটা বিন্দুতে এসে পড়ছে, ওখানে কিন্তু আলো উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তো এই ঘটনাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক জায়গায় কাজ করা হয়, যেমন সৌর কুকার। কারণ একটা নির্দিষ্ট স্থানে কী করতে হবে, আমাকে তাপ দিতে হবে। তার নির্দিষ্ট স্থানে যদি একটা বিন্দুতে তাপ দিতে হয় তাহলে কী করতে হবে, সৌর কুকারে কী দর্পণ ব্যবহার করবো, আমরা অবতল দর্পণ ব্যবহার করব। শুধু তাই নয়, আমরা কোথায় ব্যবহার করতে পারি, আতশ কাচে ব্যবহার করতে পারি, আতশ কাচ। আমরা কী করি, খুব কাছের জিনিস খুব বড় করে দেখতে চাই, আতশ কাচে ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটা বিষয়, এই বিষয়টা কি অবতল দর্পণে আমরা দেখতে পেলাম কি হলো, যে আলোক রশ্মিগুচ্ছ বাধাপ্রাপ্ত হয়ে একদম কাছাকাছি একটা কি হয়, একটা বিন্দুতে এসে মিলিত হয়। তো এখানে যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুতে কী হয়, প্রচুর যেহেতু কী হচ্ছে, সমস্ত আলোক রশ্মিগুচ্ছ এসে বিন্দুতে মিলিত হচ্ছে, তার জন্য যে এর ইমেজটা, সেই ইমেজটা কী হয়, আমরা বড় দেখি, প্রচুর বড় দেখি। কি দেখি, বড় দেখি। তো ইমেজ যেহেতু বড় দেখি, আমরা ছোটও দেখি, আমরা পরে আমরা জানবো ছোট বড় সমান সব কিছুই দেখি, মেনলি মনে রাখতে হবে বড়ই দেখি। তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কোথায় ব্যবহার করি, গাড়ির আমরা হেডলাইটে ব্যবহার করি। আচ্ছা, অভিসারী হওয়ার জন্য হেডলাইটে ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করি, মেনলি দন্ত চিকিৎসকরা দাঁত, যারা ইএনটি ডক্টর তারা কিন্তু নাক, কান, দাঁত এগুলোকে বড় করে সঠিকভাবে দেখার জন্য কি করে, যারা ইএনটি ডক্টররা যারা রয়েছে, ইএনটি ডক্টর তারা কিন্তু কি করে, এই অবতল দর্পণ ব্যবহার করে। কারণ এই অবতল দর্পণে কি হয়, ইমেজ বড় করে দেখায়, এই কারণের জন্য ইএনটি ডক্টররা ব্যবহার করে। শুধু তাই নয়, তারপরে মেইনলি হচ্ছে গিয়ে আমরা টর্চ লাইটে বা সার্চ লাইটে কী ব্যবহার করি, এটাই ব্যবহার করি। কারণ একটা নির্দিষ্ট স্থানে আমরা আলোটাকে মারি টর্চ লাইট দিয়ে, তাহলে কী হবে, টর্চ লাইট অথবা সার্চ লাইট। তাহলে এই গেল বেসিক একটা ধারণা অবতল দর্পণ সম্বন্ধে। এবার অবতল দর্পণে অনেক ইমেজ অনেকভাবে তৈরি হয়, ছোট হয়, বড় হয়, মাঝারি হয়, সেগুলো আমরা পরে জানছি। তো আগে বেসিক ধারণাটা নিয়ে নিলাম, এরপর আমরা উত্তল দর্পণ সম্বন্ধে একটু ধারণা নেব। তো ততক্ষণে এটার স্ক্রিনশটটা সবাই তুলে নাও ততক্ষণে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম অবতল দর্পণ সম্বন্ধে। অবতল দর্পণ কী হয়েছে, অবতল দর্পণের আমরা দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিগুচ্ছ কী হয়েছে, অবতল দর্পণে বাধাপ্রাপ্ত হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে বলে এটাকে আমরা অভিসারী দর্পণও বলা হয়, অভিসারী বলা হয়, কনভার্জিং বলা হয়। এছাড়াও কি এখানে যে ইমেজটা তৈরি হয়, এই ইমেজটা কিন্তু বড় তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। বড় তৈরি হয় বলে আমরা কোথায়, ডক্টররা কিন্তু ইএনটি ডক্টররা ব্যবহার করে। এবং অভিসারী হওয়ার জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আলোটা পড়ে বলে আমরা হেডলাইটে, তারপরে কোথায় টর্চ লাইটে, সার্চ লাইটে কিন্তু আমরা
ব্যবহার করি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে কি হয় যে আমি একটু আগেই বলেছিলাম যে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক কি হয়, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, কিন্তু মনে রাখতে হবে যে ফোকাস দূরত্ব, এটা মাথায় রাখতে হবে। তো সেটাই লিখেছি, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক কী হয়, ফোকাস দূরত্ব। এই দিয়ে অঙ্ক আসে, এর প্রমাণটাও কিন্তু আসে। তো এই প্রমাণটা এবং অঙ্ক আমরা কিন্তু পরে করব, নিউমেরিকের ভিডিওতে আমরা কিন্তু করব। এবার আমরা উত্তল দর্পণ সম্বন্ধে কিন্তু জানব। উত্তল দর্পণে কী হয়, উত্তল দর্পণ ঠিক এর উল্টো। এটা কি হয়েছিল, ভেতরের দিকটায় কিন্তু আলোক রশ্মি যাচ্ছিল, এখানে কিন্তু বাইরের দিকটা কি হয়েছে, পেন্ট করা হয়েছে, ভিতরের দিকটা পেন্ট করা হচ্ছে, বাইরের দিকটা রাখা হয়েছে। এরপরে আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি আর একবার। তো আলোক রশ্মি কী হচ্ছে, এখানে আলোক রশ্মি পড়ে কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হয় না, কী হয়, ছড়িয়ে যায়। কী হয়, ছড়িয়ে যায় বলে এটাকে কিন্তু অপসারী বলা হয়। কি বলা হয়, অপসারী বলা হয়। কিন্তু এটার প্রত্যেকটা দর্পণে কী হয়, ফোকাস দূরত্বে ফোকাসের প্রয়োজন আছে। তো যেহেতু এটাও একটা গোলীয় দর্পণের পার্ট, তো গোলীয় দর্পণটা কেমন, এরকম। তো গোলীয় দর্পণের মধ্যে কী থাকবে, কেন্দ্র থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে। এবং আমরা কাল্পনিকভাবে এটা কী করেছি, এখানে একটা ফোকাস, অর্থাৎ এটা বেরিয়ে যাচ্ছিলো এদিকে, তো কাল্পনিকভাবে এটাকে সামনের দিক দিয়ে বাড়িয়ে আমরা এখানে ফোকাস তৈরি করেছি। তো ফোকাসটা দেখতে পাচ্ছি যে এর বাদিকে তৈরি হয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস কিন্তু ডান দিকে তৈরি হয়েছে। তো এখানেই মাথায় রাখতে হবে যে কোনো একটা ইমেজ কেমন হয়, উল্টো হয় না ভার্চুয়াল হয় না হয় ইরেক্ট হয়, সেটা কিন্তু এর ওপর নির্ভর করে, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, তাহলে এটা কী হয়, অভিসারী হয়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে। তা চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, তাহলে এর যে ইমেজটা, সেই ইমেজটা কী হয়, ছোটো হয়। এটা মাথায় রাখতে হবে। তাহলে ইমেজ ছোটো হচ্ছে এবং কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তাহলে চতুর্দিকে যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, স্ট্রিট লাইটে। কোথায় ব্যবহার করতে পারি, স্ট্রিট লাইট। আমরা স্ট্রিট লাইটে দেখেছি কেমন, স্ট্রিট লাইট কেমন হয়, এরকম একটা স্তম্ভ থাকে, এরকমভাবে বার করা থাকে, তো লাইটটা কিন্তু এখানে থাকে, তাই তো। এবার এই লাইটটা কি আমরা যদি অবতল দর্পণ ব্যবহার করতাম, তাহলে কিন্তু লাইটটা শুধু এই জায়গাতেই পড়তো। কিন্তু যেহেতু উত্তল দর্পণে কী হয়, চারিদিকে ছড়িয়ে যায়, তো আলোটা কী পড়বে, এখানেও পড়বে। তো এটাই তো আমাদের প্রয়োজন। তো স্ট্রিট লাইটে কী করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করে, এটা মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, লুকিং গ্লাস, গাড়ির যে লুকিং গ্লাস আছে, বাইক, স্কুটার, ঠিক আছে, আর বড় গাড়ি কি রিয়ার ভিউ ফাইন্ডার। তো এই যে কোথায় রিয়ার ভিউ অথবা হচ্ছে গিয়ে লুকিং গ্লাস, আমাদের কিন্তু পেছনে যে কোনো গাড়ি বা কোনো বস্তু আছে, সেটা কিন্তু বড় করে দেখার প্রয়োজন নেই, পেছনে কি আছে বেশি জায়গা জুড়ে কিন্তু দেখার প্রয়োজন। তার জন্য কিন্তু এই রিয়ার ভিউ বা লুকিং গ্লাসে কিন্তু এই উত্তল দর্পণ ব্যবহার করা, এটা মাথায় রাখতে হবে। কিন্তু হেডলাইট একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ফোকাস করে, কারণ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই রাস্তার অন্য পাশে আমার লাইট মারার কোনো প্রয়োজন নেই, ফোকাসটা কি থাকবে, রাস্তায় একদম লাইটটা মারা প্রয়োজন। তো একটা নির্দিষ্ট বিন্দুতে লাইট মারার জন্য কিন্তু হেডলাইট, সামনে যে লাইট থাকে গাড়ির, ওটাকে হেডলাইট বলে। তো হেডলাইটে কিন্তু কী ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, গাড়ির পাশে যে থাকে রিয়ার ভিউ ফাইন্ডার বা লুকিং গ্লাস থাকে, অর্থাৎ পেছনে কোনো গাড়ি আসছে কিনা, পেছনে কটা গাড়ি আছে, পেছনে কি আছে, সেটা দেখার জন্য কিন্তু কী ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবার ছোটো হবে না বড় হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে এখানটায় মেনলি অবতল এবং উত্তল দর্পণটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচের, তো এই যে এই ভাগটাকে আমরা কি বলবো, এই ভাগটাকে দেখতে পাচ্ছি, এই যে অবতল দর্পণ, এই ভাগটা কি অবতল দর্পণ, এখানে এটা অবতল দর্পণ, আর এই ভাগটা কি উত্তল দর্পণ, তাই তো, এই ভাগটা কি উত্তল দর্পণ। এবার অবতল দর্পণে কি হচ্ছে, যখন আমি মেনলি অবতল দর্পণে কী করছি, যখন আমি কী করছি, সামনাসামনি আসছি, তখন কিন্তু কী হচ্ছে, এখানে অর্থাৎ ইমেজটা কিন্তু কী হচ্ছে, অনেক বড় হচ্ছে, ইমেজটা কিন্তু এখানে কী হচ্ছে, বড় হয়েছে, চকচকে হতে হবে কিন্তু। আর যখনই আমি কিন্তু উত্তল দর্পণে নিয়েছি, তখন কিন্তু আমাদের যে ইমেজটা দেখা যাচ্ছে, ওখানে। আচ্ছা, ইমেজটা কী হচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পেলাম যে এখানে ইমেজটা কী হয়, ছোটো হয়, আর এখানে ইমেজ কী হয়, বড় হয়। এবার এই অবতল দর্পণে যত আমি আস্তে আস্তে দূরে নিয়ে যাব, তত কিন্তু ইমেজ কী হয়ে যাবে, আস্তে আস্তে ছোটো হবে। তো অনেক সময় কী হয়, সমান হয়, মানে এই বস্তুটার কী হবে, সমান হবে ইমেজটা, অনেক সময় ছোটো হবে, অনেক সময় বড় হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এর ব্যাপারটা আমি কি একটা সুন্দরভাবে ড্র করে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি কোশ্চেন আসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো প্রথমে আমি অবতল দর্পণটাই বোঝাচ্ছি। সি, এখানে এফ,
আর এটা কি অনন্ত, এখানে ইনফিনিটি, ইনফিনিটি। এবার কোনো একটা বস্তু, তাহলে এটা কি এফ আর এটা কি আগে বলে দিই, এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অনেক দূরে কোনো একটা বস্তু রয়েছে, অনেক দূরে একটা বস্তু রয়েছে, এখানে একটা কোনো বস্তু রয়েছে, এখানে একটা কোনো বস্তু রয়েছে। এটা কি সি, সেন্টার অফ কার্ভেচার অথবা কেন্দ্র বলা হয়। এটা কি ফোকাস, এবং এটা কি পোল। সবসময় মাথায় রাখতে হবে, আমি একটা করে জিনিসটাকে সুন্দর করে বলি, তো এটা কীভাবে করব, মনে রাখতে হবে যে ইনফিনিটির সঙ্গে সবসময় কার রিলেশনটা কার, এফ এর রিলেশন, ঠিক আছে, রিলেশন বিটুইন ফোকাস অ্যান্ড ইনফিনিটি, রিলেশন বা লাভ কার সঙ্গে, ফোকাসের সঙ্গে। তো জীবনের যে প্রথম যে প্রেমটা হয়, প্রথম যে রিলেশানটা হয়, সেই রিলেশানের তথ্যটা এখানে তুলে ধরবো, তাহলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো কী হবে, তো অনন্তে প্রথমে কিন্তু ছেলেরাই থাকে, তো এটা কিন্তু ছেলে মনে করতে হবে। আর ফোকাসে কে থাকে, মেয়ে থাকে। ফোকাস বলতে একদম মেন জায়গায় থাকে, ফোকাসে বাড়ির আশপাশেই থাকে। তো এটা কিন্তু গিয়ে আমরা কিন্তু প্রথমে ছেলেরা কিন্তু মেয়ের বাড়িতে কিন্তু দেখা করতে যায়, আশপাশে দেখা করতে যায়। তো এটা হচ্ছে গিয়ে মেয়ে মনে করতে হবে, এটাকে ছেলে মনে করতে হবে। তো কোনো একটা বস্তু যদি কোথায় থাকে, ইনফিনিটিতে থাকে, তাহলে সেই বস্তু কোথায় আমরা দেখতে পাবো, প্রতিবিম্বটা কোথায় ইমেজটা তৈরি হবে, তার ইমেজটা তৈরি হবে কোথায়, ইনফিনিটি যদি থাকে তাহলে তার ইমেজটা তৈরি হবে কিন্তু ফোকাসে, সেটা মাথায় রাখতে হবে। এবার যত আমি এদিকে একঘাট করে এগোবো, ততও কিন্তু একঘাট করে আস্তে আস্তে এগোবে। যত আমি রিলেশনটা আরও দীর্ঘায়িত হবে, প্রথমে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে গিয়ে শেষ হয়ে যায়। কীভাবে শেষ হয় সেটা বলছি। তাহলে প্রথমে কী হয়, ইনফিনিটি থাকে, তারপরে গিয়ে কী হয়, তার যে প্রতিবিম্ব সেটা কিন্তু ফোকাসে তৈরি হয়। যখনই ছেলেটা এক ধাপ এগিয়ে যায়, অর্থাৎ ইনফিনিটি আর কোথায়, সি এর মধ্যে থাকে, তখন গিয়ে কোথায় তৈরি হয়, তখন মেয়েটাও একটু কাছে চলে আসে। মেয়েটা ছিল এখানটায়, মেয়েটাও কী করে, এ এক ধাপ এগিয়ে যায়, মেয়েটাও এক ধাপ এগিয়ে যায়, অর্থাৎ এও চলে আসে কোথায়, সি আর এফ এর মধ্যে চলে আসে। বোঝা গেল, সি আর এফ এর মধ্যে চলে আসে, কারণ মেয়েটাও এক ধাপ এগোলে ছেলেটাও তো এক ধাপ এগোবে, কারণ রিলেশনের মধ্যে রয়েছে, আবারও এক ধাপ এগোবে। তো এখন রয়েছে কোথায়, ছিল কোথায়, এই জায়গায়, আবার চলে গেল, এবার কোথায়, সেন্টারে চলে গেল। তাহলে সেন্টারে যদি চলে যায়, তাহলে মেয়েটাও ঠিক এক ধাপ আবার এগিয়ে আসবে। তাহলে মেয়েটা ছিল সি আর এফ এর মধ্যে, তাহলে এ কোথায় চলে আসবে, এ প্রথমে ছিল কোথায়, এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এখানে আসলো, তাহলে এও কী করবে, এই জায়গায় আসবে, অর্থাৎ এখানেও সি তৈরি হবে। শুধু কি তাই, ছেলেটা তো আরও এগিয়ে যাবে, ছেলেটা তো এগিয়েই যায়। তো এ কী করবে, এই সি থেকে সিতে যখন ছিল, মেয়েটাও সিতে চলে এসেছিলো, তাহলে এদের কী হয়ে গেল, মিলনটা হয়ে গেল। তো এখানে কী হয়, সমান, দুজনের সমান হয়ে গেল। তো এখানে দুজনের কী হয়ে গেল, সমান হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। তো এবার ছেলেটা কী করছে, আর এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ সি থেকে এফ এর মধ্যে চলে গেল। সি থেকে কোথায় চলে গেল, এই সিতে ছিল, সি থেকে আবার চলে আসলো এফে। আর মেয়েটা ছিল কোথায়, সিতে, তাহলে ও কোথায় চলে যাবে, আমি এই ড্রটা এদিক থেকে করি, তাহলে সুবিধা হবে। তাহলে মেয়েটা কোথায় চলে যাবে, এবার ছেলেটা চলে আসলো সি আর এফ এর মধ্যে, তাহলে এখন মেয়েটা কোথায় যাবে, এও একঘাট চলে আসবে এদিকে, অর্থাৎ সি থেকে ইনফিনিটির মধ্যে হবে। এবার ছেলেটা আবার চলে গেল ফোকাসে, তাহলে মেয়েটা কোথায় চলে যাবে, মেয়েটা চলে যাবে কোথায়, এই জায়গা থেকে ইনফিনিটিতে। তাহলে বোঝা গেল, ছেলেটা প্রথমে কোথায় ছিল, ইনফিনিটিতে ছিল, সে কিন্তু ফোকাসে চলে এসেছে, আর মেয়েটা আস্তে আস্তে কোথায় চলে গেছে, দূরে চলে গেছে। তো এবার যখন ছেলেটা আরও একটু কাছে আসতে যাবে, দেখ এইটা কিন্তু মেয়েটা রয়েছে এফ, আর এটা হচ্ছে কি মেয়েটার কিন্তু বাড়ি, পোল, এটা কিন্তু মেয়েটার বাড়ি। যখন মেয়েটার বাড়িতে সম্বন্ধ যাবে, তখন কিন্তু যখন এর থেকে আর এক ঘাট এগিয়ে যাবে, তখন কিন্তু পোলের কাছে চলে আসবে। আর পোলের কাছে চলে আসলেই সেই ছেলেকে কী করে, রিজেক্ট করে দেয়, তাই তো, রিজেক্ট করে দেয়, তো প্রথমে রিজেক্ট করে দেয়। তো যখন এদিকে চলে আসবে, তখন কিন্তু দর্পণের ওই পাশে, দর্পণের ডান দিকে কিন্তু ইমেজ তৈরি হবে, ডান দিকে ইমেজ তৈরি হবে, তখন কিন্তু মেয়েটাকে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, এটসেট্রা। তাহলে এই গেল হচ্ছে কি ফার্স্ট লাভ, এটা মিনিমাম 100%-এর মধ্যে 80% এরকম কেসই হয় মিনিমাম। প্রথমে একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগে, তার কাছে যাবে,
ঠিক আছে, মেয়েটা পাত্তা দেবে না। আস্তে 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 কী হবে, ভালোবাসা বা রিলেশান তৈরি হবে। ছেলেটাও এক ধাপে এগোবে, মেয়েটাও এক ধাপে এগোবে, ছেলেটাও আরও একটু এগোবে, মেয়েটাও আর একটু এগোবে, একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার কিছু দিন পরে কী হবে, আস্তে আস্তে মেয়েটা দূরে সরে যাবে, আস্তে আস্তে মেয়েটা বাড়িতে বলবে, জানাবে, না করবে, এবার মেয়েটা কী করবে, অন্য জায়গায় বিয়ে দেবে। কারণ এটা কি, এটা হচ্ছে মেয়েদের বাড়ি, আর মেয়ের বাড়িতে ব্রেন ওয়াশ করার জন্য মা বাবা অনেকেই থাকে। তো যখনই কিন্তু ছেলেটা এই জায়গায় পৌঁছাবে ব্রেন ওয়াশ করার জন্য ওদের মেয়ের বাড়িতে, তখন কিন্তু কী করবে, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে, এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার হচ্ছে কী হলো, যখন কোনো একটা বস্তু আমি আস্তে আস্তে সামনের দিকে এগোবো, যত বস্তু কী হবে সামনের দিকে আস্তে আস্তে এগোবে, তত কী হবে, বস্তুর আকৃতি কিন্তু বড় হবে। আর যত কিন্তু আস্তে আস্তে দূরে যাব, ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব, তত কী হয়ে যাবে, কিন্তু ছোট হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে কী হলো, বড় কখন হবে, বড় একদম যখন আমি কিন্তু কি পোলে চলে আসব, বস্তুটা কিন্তু পোলে চলে আসবে তখন, অর্থাৎ ফোকাস থেকে পোলের মধ্যে যখন বস্তু থাকবে, তখন কিন্তু বস্তুটার আকার বড় থাকবে। আর এই দিকে যত কী হবে, আস্তে আস্তে যাবো, ইমেজ তত কী হবে, ছোটো হবে। অর্থাৎ ফোকাসে কিন্তু কোনো একটা বস্তুর ইমেজ সবসময় কী হয়, বড় হয়। এটা মাথায় রাখতে হবে। আর আস্তে আস্তে যত এদিকে সরবো, তত কী হবে, ইমেজ ছোট হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে বড় হচ্ছে, ছোটও হচ্ছে, অর্থাৎ ফোকাসে যদি কোনো একটা প্রতিবিম্ব থাকে, তখন কী হবে, বড় হবে। আর এই জায়গায় কী হয়ে যাবে, এই জায়গায় হয়ে যাবে ছোট। তাহলে ইমেজ দেখতে পেলাম বড় হচ্ছে, সমানও হচ্ছে, ছোট হচ্ছে। কিন্তু মেনলি কী হয়, উত্তল দর্পণে মেনলি সবসময় ছোট হয়। এটা দেখাচ্ছি পরবর্তীতে। তো এবার এখান থেকে যে পরীক্ষায় যেটা আসে, যে অবতল দর্পণে কেমন ইমেজ তৈরি হয়, কেমন। তো প্রথমে কিন্তু যখন রিলেশান তৈরি হয় ছেলে অথবা মেয়ে, সে ছেলে এবং ছেলে কিন্তু খুব ভালো হয়। প্রথম যে রিলেশান সেটা কিন্তু সত্যিকারের রিলেশান হয়। মনীষীরা বলে গেছে যে প্রথম যে রিলেশানটা হয় সেটা সত্যিকারের রিলেশান হয়, কিন্তু সঠিক মানুষের সঙ্গে হয় না। কিন্তু সত্যিকারের রিলেশান হয়, তাই তো। তো রিলেশানটা কিন্তু সত্যিকারের ছিল, কিন্তু লাস্টে গিয়ে কী হয়ে গেল, কিন্তু ছেলেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেল। তো হারিয়ে যাওয়া আগে পর্যন্ত যে এই কটা স্টেপে কী হয়, মেনলি উল্টো হয়। কারণ সে চাকরি বাকরি পায় না, ঠিক আছে, সেই সময়, কারণ পড়াশোনা করছে, সে উল্টো হয়, কিন্তু রিয়েল হয়। এটা মাথায় রাখতে হবে, অবশ্যই রিয়েল হয়। এই কটা কন্ডিশনে ছেলেটা কী হবে, অবশ্যই রিয়েল হবে, কারণ সে মন থেকে করে, ফার্স্ট লাভ এটা। কিন্তু যখনই মেয়েটার বাড়িতে দেখাশোনা অন্য ছেলের সঙ্গে হয়ে গেল, তখন অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল, সে ছেলেটা কিন্তু এই কন্ডিশানে, অর্থাৎ এই কন্ডিশানটায় কী হচ্ছে, উল্টো হয় না, সোজা হয়। কারণ সে চাকরি বাকরি অবশ্যই, কারণ প্রত্যেকটা বাবা মা চাকরি বাকরি একটা ছেলেই দেখে। এর জন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে, চাকরি বাকরি পেতে হবে, তারপরে তো এই ব্যাপারগুলো আসবে। তো সোজা অবশ্যই হয়, কিন্তু রিয়েল হয় না, ভার্চুয়াল হয়। কারণ এই যে রিলেশান, এই সময় যে ভালোবাসাটা, রিয়েল লাভ যেটাকে বলে, এই সময় কিন্তু আসে না। তো আমরা দেখলাম যে কনকেভ মিররে প্রতিবিম্ব বড়ও হয়, সমানও হয়, ছোটও হয়। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ইমেজ তৈরি হয়, ইমেজ উল্টো হয়, রিয়েল হয়। আবার একটা কন্ডিশনে সোজা হয়, ভার্চুয়াল হয়। তো পরীক্ষায় আসে যে কোন কন্ডিশনে সোজা এবং ভার্চুয়াল হয়, কোথায়, অবতল দর্পণে। আর উত্তল দর্পণে তো একদম কি হয়, সোজা আর ভার্চুয়ালি হয়। এটা মাথায় রাখতে হবে, উত্তল দর্পণে। তো সেটা আমি এখানে দেখিয়ে দিই, কোথায় দেখাবো, এই পাশেই দেখিয়ে দিই, ছোটো করে এই পাশেই দেখিয়ে দিই। কী রয়েছে, এই হচ্ছে একটা উত্তল দর্পণ, ডান দিকে পেন করে দিলাম আমরা। তো এখানে রয়েছে ফোকাস, এখানে রয়েছে সি, এটা হচ্ছে পোল। যখন একটা বস্তু ধীরে ধীরে যেখানেই থাকুক না কেন, এর ফোকাস কোথায়, যেহেতু ইনফিনিটির সঙ্গে ফোকাসের রিলেশান, আর ফোকাসটা সবসময় কোথায় থাকে, হচ্ছে গিয়ে মিররের ডান দিকে তৈরি হয়। আর মিররটাকে আমি কী বলেছিলাম, মেয়ের বাড়ির জায়গা। মেয়ের বাড়িতে যখন একটা ছেলে যায়, সে ছেলে কিছু করে না, ঠিক আছে, সে ছেলেকে রিজেক্ট করে দেয়, কিন্তু তখন কী করে, সেই মেয়েটাকে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তো সেই ছেলে কী হয়, সোজা হয়, আর কি হয়, ভার্চুয়াল হয়, রিয়েল হয় না, ভার্চুয়াল হয়। তো আমরা দেখলাম এই কন্ডিশনটা কোথায় গিয়ে ঠিক হচ্ছে, কোথায় গিয়ে হচ্ছে, এই জায়গাটায় মেনলি এই পোলে যা হবে, পোলে যে ঘটনাটা অবতল দর্পণে ঘটেছিল, সেম ঘটনা উত্তল দর্পণে হতায়। কারণ উত্তল দর্পণে তো আগে তো ফোকাস তৈরিই হয় না। আগে যদি ফোকাস তৈরি না হয়, তাহলে কীভাবে বড় হবে, ছোট হচ্ছে কী হবে, তোমার হচ্ছে গিয়ে উল্টো এবং রিয়েল হবে,
উল্টো রিয়েল হবেই না, কারণ এর ফোকাসটাই রয়েছে ডান দিকে, আর ইনফিনিটির সঙ্গে ফোকাসের কিন্তু রিলেশন। ফোকাস যেহেতু এর ডান দিকে অবস্থিত, যখনই ডান দিকে গেছিলো তখনই কিন্তু মেয়ের বাড়ির লোক কী করেছিল, ওকে রিজেক্ট করে দিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। আর সেই ছেলে কি চাকরি বাকরিওয়ালা ছিল, তার জন্য সে সোজা ছিল, কিন্তু সে সঠিক ছিল, সোজা ছিল, বাট ভার্চুয়াল ছিল, আভাসী ছিল, সে কিন্তু সঠিক ছিল না। তো এই গেল অবস্থান, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের অবস্থান। এই অবস্থান থেকে পরীক্ষায় কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষায় চলে আসে। আরেকটা জিনিস মনে পড়ে গেল প্রতিফলনের, সেই জিনিসটা একটু বলে দিই। তো সেই জিনিসটা কি, পেরিস্কোপ এরকম একটা যন্ত্র, যে যন্ত্র কী করা হয়, এখানে যদি বাঁধা জায়গা থাকে, কোনো একটা জায়গায় এখানে বাঁধা রয়েছে, এখানে একটা পাঁচিল রয়েছে, মেনলি এই যন্ত্রটা মেনলি কী করে, সৈন্যরা ইউজ করে। এখানে একটা পাঁচিল রয়েছে, তো পাঁচিলের ওভারটেক করে তো এখানে মানুষ দেখতে পাবে না, তো এই জায়গাটা দেখার জন্য কিন্তু এই পেরিস্কোপটা ব্যবহার করা হয়। তো পেরিস্কোপের কার্যনীতিটা কী এবং কীভাবে ব্যবহার করা হয় সেটা সামান্য একটুখানি বলে দিই। তো এখানে শুধুমাত্র বাইরে যদি কোনো একটা জায়গা বাঁধা রয়েছে, বাঁধার ওপর জায়গাটা যদি ফাঁকা থাকে, তো ফাঁকা দিয়ে বার করে দিয়ে কিন্তু নিচ থেকে খুব সহজে কিন্তু বাইরে কী হচ্ছে সেটা কিন্তু দেখতে পায়। কীভাবে দেখতে পায়, এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা এখানে কিভাবে দেখবে এটা মাথায় রাখতে হবে। এখানে যে কোনো একটা বস্তু রয়েছে, এই বস্তুটা কী হচ্ছে, এখানে যদি আমি একটা সমতল দর্পণ 45 ডিগ্রি কোণে, এখানে কী রয়েছে, সমতল দর্পণ রয়েছে, একটা কত ডিগ্রি কোণে রয়েছে, 45 ডিগ্রি কোণে। এটাই ডাইরেক্ট পরীক্ষায় আসে, 45 ডিগ্রি কোণে থাকে সমতল দর্পণে। তো এর যে এই যে ইমেজটা এখানে তৈরি হবে, এর ইমেজটা কোথায় করবে, এই নিচের দিকে নিয়ে যাবে। এবার সেখানে যদি আমরা আবার এখানে যদি একটা কী করি, সমতল দর্পণ যদি আমরা ইউজ করি 45 ডিগ্রি কোণে, তাহলে কিন্তু আমাদের বস্তুটা এখানে দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এই বস্তুটা কোথায় দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি বাধা থাকে তাহলে আমরা দেখতে পাবো। অথবা আমরা প্রত্যেকেই ডুবো জাহাজ দেখেছি, ডুবো জাহাজ, ওটাকে কী বলে, ডুবো জাহাজ, সাবমেরিন বলে। সাবমেরিনের আমরা দেখেছি জলের ওপরে এইটুকুনি একটুখানি বেরিয়ে থাকে না, এই যে এই পার্টটা বেরিয়ে থাকে, জলের ওপরে এইটুকুনি পার্ট বেরিয়ে থাকে। কেন? এখানে জল রয়েছে, এইসব জায়গায় জল রয়েছে, এইসব জায়গায় জল রয়েছে। এবার এখানে একটা পাহাড় আছে না অন্য কোনো জাহাজ আছে, এখানে একটা জাহাজ রয়েছে, এখানে একটা অন্য একটা জাহাজ রয়েছে, টাইটানিক রয়েছে। এই টাইটানিক জাহাজটাকে কীভাবে দেখবে, এই টাইটানিক জাহাজটা কীভাবে দেখবে, এই টাইটানিক জাহাজের ইমেজটা এখানে তৈরি হবে, সেই ইমেজটা এখানে তৈরি হবে, সেই ইমেজ এখানে যে কর্মরত যে রয়েছে ডুবো জাহাজের যে রয়েছে, খুব সহজে এখান থেকে এই যে বস্তুটা, এই জাহাজটাকে সে এখানে দেখতে পাবে। যখনই দেখতে পাবে তারপরে কিন্তু স্টেপগুলো সে নিতে পারবে। তাই হচ্ছে পেরিস্কোপ, পেরিস্কোপের কার্যনীতিটা ভালো করে বোঝা গেলাম। এখানে সমতল দর্পণ ব্যবহার করা হয়, এটা মেন জিনিস, এবং কত ডিগ্রি কোণে ব্যবহার করা হয়, 45 ডিগ্রি কোণে ব্যবহার করা। আর এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা রিফ্লেকশানের ওপরে কিন্তু কাজ করছে, রিফ্লেকশন অর্থাৎ প্রতিসরণ। আজকে এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে প্রতিসরণ কমপ্লিট করব। প্রতিসরণের মধ্যে কি রয়েছে, প্রতিসরণের মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রয়েছে, আরও অনেক লেন্স রয়েছে। মেনলি লেন্সের ব্যবহার আমরা দেখেছি যে যাদের চোখে প্রবলেম হয় তারা অনেক ধরনের লেন্স ব্যবহার করে, অবতল লেন্স না উত্তল লেন্স। তারপরে ওর যে রোগ, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, ঠিক আছে, সমস্ত রোগ সম্পর্কে এবং প্রতিসরণ সম্পর্কে আমরা পরের ভিডিওতে ডিটেলস বলবো। আজকে এই পর্যন্তই।